চেরনোবেল নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে তাই না? একটা শীতল ভয় যেন শিরদাঁড়া দিয়ে নেমে যায়। চলুন আজ আমরা এই নামের পেছনে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সত্যটা জানার চেষ্টা করি। একবার কল্পনা করুন তো, একটা পুরো শহর যেখানে মানুষজন হুট করে সবকিছু ফেলে পালিয়ে গেছে। তাদের বাড়িঘর, বাচ্চাদের খেলার জিনিস সব পড়ে আছে যেমনকার তেমন। কেন? কি এমন ঘটেছিল যে একটা আস্ত শহরকে এভাবে পালিয়ে যেতে হলো? সবকিছু শুরু হয়েছিল ১৯৮৬ সালে ২৬শে এপ্রিলের এক ভয়ঙ্কর রাতে। একটা রাত যা ইতিহাসের পাতায় কালির অক্ষরে লেখা হয়ে আছে। চলুন একটু পেছনে ফিরে যাই আর দেখি ঠিক কি ঘটেছিল সেই রাতে। শুরুটা হয়েছিল একটা সাধারণ সেফটি টেস্ট দিয়ে, কিন্তু ভুলটা হলো সেখানেই। একদিকে ছিল নিউক্লিয়ার রিয়্যাক্টরের ডিজাইনে একটা বড়সড় গলদ, আর তার সাথে যোগ হলো অপারেটরদের একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত। ব্যাস, এই দুয়ে মিলেই ঘটিয়ে দিল ইতিহাসের অন্যতম ভয়াবহ এক পারমাণবিক বিস্ফোরণ। ১৯৮৬ সালের ২৬শে এপ্রিলের সেই বিস্ফোরণটা শুধু একটা রিয়্যাক্টরকেই ধ্বংস করেনি, বাতাসে ছড়িয়ে দিয়েছিল এক অদৃশ্য বিষ যা কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষের জীবন আর তাদের ভবিষ্যৎ। বিস্ফোরণের পর যে আগুন জ্বলে উঠেছিল সেটা তো নেভানো সম্ভব ছিল, কিন্তু আসল বিপদটা ছিল অন্য জায়গায়। একটা অদৃশ্য শত্রু যা ততক্ষণে বাতাসে মিশে গেছে। একে চোখে দেখা যায় না, কিন্তু এর ক্ষমতা ছিল কল্পনারও বাইরে, আর এর প্রভাব ছিল মারাত্মক। হ্যাঁ, এই অদৃশ্য শত্রুটাই হল রেডিয়েশন। সোজা কথায় এটা এক ধরনের অদৃশ্য বিষ, যা নিঃশ্বাসের সাথে বা খাবারের মাধ্যমে শরীরে ঢুকে যায় আর একদম ভেতর থেকে, মানে আমাদের কোষগুলোকে নষ্ট করে দিতে শুরু করে। ফলাফল এক কথায় ধীর গতির এক নিশ্চিত মৃত্যু। ভেবে দেখুন, হাজার হাজার মানুষ, বিশেষ করে যারা সবার আগে ছুটে গিয়েছিলেন সাহায্যের জন্য, দমকলকর্মী, উদ্ধারকর্মী, সেনারা, তারাই সবচেয়ে মারাত্মকভাবে এই রেডিয়েশনের শিকার হন। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? তাদের অনেকেই প্রথমে বুঝতেই পারেননি যে তারা আসলে এক অদৃশ্য মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। এই দুর্ঘটনার সবচেয়ে করুণ, সবচেয়ে স্পষ্ট ছাপটা পড়েছিল চেরনোবিলের একদম কাছের একটা শহর প্রিপিয়াতের ওপর। একটা শহর যেটা কিনা একদিন আগেও ছিল মানুষজনের কোলাহলে মুখর, প্রাণচঞ্চল। সেই শহরটাই মাত্র এক রাতের ব্যবধানে হয়ে গেল একটা ভুতুরে নগরী। ব্যাপারটা শুনলে অবিশ্বাস্য লাগে তাই না? মাত্র কয়েক ঘন্টার নোটিশে পুরো একটা শহর খালি করার নির্দেশ দেওয়া হলো। মানুষজনকে বলা হয়েছিল এটা কয়েকদিনের ব্যাপার, তারা খুব তাড়াতাড়ি নিজেদের বাড়িতে ফিরে আসতে পারবে। কিন্তু সেই ফেরাটা তাদের আর কখনোই হয়নি। আজ যদি কেউ সেখানে যায়, কি দেখবে? শুধু ভাঙাচোরা বাড়িঘর, বাচ্চাদের ফেলে যাওয়া মরিচা ধরা খেলনা, আর সব কিছুকে ছাপিয়ে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। মনে হয় যেন শহরের প্রতিটি কোণায় ফেলে আসা সময়ের দীর্ঘশ্বাস জমে আছে। যারা সাহস করে এই পরিত্যক্ত শহরে গিয়েছেন তাদের সবারই অভিজ্ঞতাটা প্রায় একই। তারা বলেন, ওখানে গেলে মনে হয় সময় যেন আটকে গেছে ১৯৮৬ সালে। তাদের মুখেই শোনা যায় সেই কথাটা, এ যেন এক জীবন্ত ভূতের শহর। আচ্ছা, এত বছর তো হয়ে গেল, তাহলে চেরনোবিল নামটা শুনলে আজও কেন এত ভয় লাগে? কারণটা খুব সহজ, সেই অদৃশ্য বিপদটা আজও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ব্যাপারটা হলো তেজস্ক্রিয়তা এখনও ওখানকার মাটি, জল, বাতাসে মিশে আছে। মানে ওই এলাকায় যাওয়া মানে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি নেওয়া। আর ঠিক এই কারণেই বিশাল একটা এলাকাকে আজও এক্সক্লুশন জোন বা বিপদ অঞ্চল হিসেবে আলাদা করে রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা কি জানেন? বিজ্ঞানীরা হিসেব করে বলেছেন ওই এলাকাটা মানুষের বসবাসের জন্য আবার পুরোপুরি নিরাপদ হতে আরও কয়েক হাজার বছর লেগে যাবে। হাজার হাজার বছর, ভাবা যায় ব্যাপারটা? কিন্তু জানেন, মানুষের তৈরি এই ভয়ঙ্কর ধ্বংসলীলার মধ্যেও প্রকৃতি কিন্তু তার নিজের মতো করে এক অবাক করা গল্প লিখে চলেছে। মানুষ যেই না ওখান থেকে সরে গেছে, প্রকৃতি যেন তার হারানো রাজত্বটা আবার ফিরে পেয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার তাই না, যে তেজস্ক্রিয়তার ভয়ে মানুষ ওই এলাকা ছেড়ে পালিয়ে গেল, ঠিক সেখানেই কিন্তু প্রকৃতি নিজের নিয়মে ফিরে এসেছে। গাছপালা জন্মাচ্ছে, বন্যপ্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, তারা যেন ওই তেজস্ক্রিয় পরিবেশের সাথেই নিজেদের মানিয়ে নিয়েছে আর তৈরি করেছে সম্পূর্ণ নতুন এক ইকোসিস্টেম। তো চেরনোবিলের এই পুরো ঘটনা থেকে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম? এর আসল শিক্ষাটা ঠিক কি? চেরনোবিলের সবচেয়ে বড় শিক্ষাটা বোধহয় এটাই। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের একটা মাত্র ভুল কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা ভুল যা শুধু একটা দেশ বা অঞ্চল নয়, পুরো পৃথিবীর চেহারাটায় বদলে দিতে পারে। আর এর প্রভাব থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম।